সালামু আলাইকুম। ঐশী নামটা পরিচিত না? না, আমি কোনো শিল্পী বা মডেল ঐশীর কথা বলছি না। আমি এমন এক ঐশীর কথা বলছি যে ঐশী বহুল আলোচিত, সমালোচিত এবং সে সাজাপ্রাপ্ত। হ্যাঁ, আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন। এই ঐশীর ঘটনা দিয়ে আমি আজকের সামগ্রিক কিছু বিষয়কে মেলানোর চেষ্টা করব। তার আগে চলুন সেই যে ঐশীর কথা বলছি, সেই ঐশী সম্পর্কে বিস্তারিত একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। অনেকের হয়তোবা মনে আছে, অনেকের নেই। চলুন একটু রিভাইজ দিয়ে আসি। ঘটনাটি ২০১৩ সাল ১৬ই আগস্ট ঢাকার চামেলিবাগে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান এবং তার স্ত্রী স্বপ্না রহমান নিজ বাসায় নৃশংসভাবে খুন হন। খুনিকে তদন্তে উঠে আসে খুনি তারই একমাত্র মেয়ে ঐশী, পুরো নাম ঐশী রহমান। তার বয়স তখন ১৯। খুন কেন হলো? ঐশী ছিল মাদকাসক্ত। ঐশীর বাবা মা এই মাদকাসক্ত থেকে তাকে বারবার ফিরিয়ে নিয়ে আসার জন্য তার সাথে যখন আলোচনা সমালোচনা তার সাথে করতো বা তার সাথে যখন এই ধরনের আলোচনা করতো, তখন ঐশী ক্ষিপ্ত হয়ে যেত। একটা কারণ গেল মাদকাসক্ত। প্রশ্ন থেকে গেল ঐশী তাহলে মাদকাসক্ত কেন হলো? ঐশীকে মাদকাসক্ত হওয়ার পরে তাকে কি সেই পথ থেকে ফিরিয়ে আনা সহজ ছিল? না। এটা প্রশ্ন থেকে গেল, পরে আপনাদের কাছ থেকে জেনে নেব। ঐশী খুন করেছে কিভাবে? তার বাবা মার খাবারের ভিতরে ঘুমের ওষুধ বা ঘুম পাড়ানো জাতীয় কোনো মেডিসিন পানীয় জলের ভিতরে বা পানীয়র ভিতরে কিংবা খাবারের সাথে মিশিয়ে দিয়ে যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, সে একের পর এক উপর্যুপরি ছুরিকাঘাতে তার বাবা মাকে নৃশংসভাবে হত্যা করে। তার জন্মদাতাকে, তার গর্ভধারিণীকে নৃশংসভাবে হত্যা করে। তার ভিতরে না ছিল কোনো অনুশোচনা সেই সময়, না ছিল তার বাবা মার প্রতি কোনো ভালোবাসা, মমত্ববোধ। সে ছিল একবারে উচ্ছৃঙ্খল জীবনযাপনকারী একজন বালিকা। সে সাবালিকা হওয়ার একটা পথে ছিল। যাক, ঘটনার পরের দিন ঐশী নিজেই চামেলিবাগ থানায় আত্মসমর্পণ করে এবং এক পর্যায়ে ২০১৫ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। ঐশী এর বিরুদ্ধে আপিল করে উকিলের মাধ্যমে এবং ২০১৭ সালে তার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ২০২১ সালে রাষ্ট্রপক্ষর যে আপিল, সেটা খারিজ করে দিয়ে বিজ্ঞ আদালত তার যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে। এখন ঐশীর বয়স ৩২। তার অলরেডি ১৩ বছর কারাভোগ করা হয়ে গেছে। তো বাংলাদেশের নিয়মানুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে ৩০ বছর। তাহলে এখনও তাকে আরও ১৭ বছর কারাভোগ করতে হবে। এই ১৭ বছর কারাভোগের পরে তার বয়স হবে ৪৯ বছর। তার যুবতী বয়স, তার যৌবন, তার জৌলুস সব কিছু শেষ হয়ে যাবে জেলের এক অন্ধকার গহ্বরে। তাহলে ঐশী কি একাই দোষী? এর জন্য কি সমাজ দায়ী না? ঐশীর পরিবার কি দায়ী না? আমরা হত্যার সাপোর্ট করি না। নিঃসন্দেহে ঐশী নিঃসন্দেহাতীতভাবে এবং সন্দেহাতীতভাবে ঐশী অপরাধী। কিন্তু তার অপরাধের পিছনের যে গল্প, সেই গল্পটা আমাদেরকে এক ভয়ঙ্কর ইতিহাস মনে করিয়ে দেয়, এক ভয়ঙ্কর বাস্তবতার সম্মুখীন করে দেয়। ঐশী
বিচার চলাকালীন সময়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যখন হয় 2015 সালে, তখন সে 1 বছর 6 মাস কনডেম ছেলে ছিল। কনডেম ছেলে, আপনারা জানেন কনডেম ছেলে একটা খুবই সরু একটা জায়গা। সেখানে না থাকে তোশক, না থাকে খাট, নিচেই ফ্লোরে ঘুমাতে হয়। সেখানেই খাবার, সেখানে উন্মুক্ত টয়লেট, পানীয় সুপেয় পানির ব্যবস্থা থাকে না। মানে কবরের যে একটা ধারণা, সেটা কনডেম ছেলে দেওয়া হয়। এখন ঐশীর শেষ বয়স, যখন সে সাজা ভোগ করে বের হবে, তার বয়স হবে 49। যদিও ঐশী তার আচরণের মাধ্যমে জেল কোড অনুযায়ী ভালো ব্যবহার করে, তাহলে কিছু দিন তার বা কয়েক বছর তার সাজা মৌকুফ হতে পারে। এ থেকে আমরা কি শিখলাম? ও আরেকটা কথা বলি, যখন ঐশীকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে, সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়, তখন আদালত বেশ কয়েকটি বিষয় বিবেচনা নিয়ে তার এই সাজাটা কমিয়ে দেয়, মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। তার বেশ কয়েকটি কারণ আছে, তার মধ্যে আমি কয়েকটি কারণ বলি। ঐশীকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারতো না তার বাবা মা। ঐশীর বাবা পুলিশ পরিদর্শক ডিবির মাহফুজুর রহমান, তার কর্মস্থলে ব্যস্ত থাকতেন। ঐশীর মা, তিনি ডেস্টিনি গ্রুপের এক কর্মকর্তা ছিলেন, তিনি তার অফিসিয়াল কাজে ব্যস্ত থাকতেন। বাসায় সারাদিন ঐশী একা। ঐশী কিন্তু ভালো এক ছাত্রী ছিলেন এবং ইংলিশ মিডিয়ামের ছাত্রী ছিলেন, স্বপ্ন ছিল ডাক্তার হবে। তার স্বপ্নটা ভেঙে গেছে। এই যে একাকিত্ব জীবন থেকে সে আস্তে আস্তে মাদকাসক্তির দিকে চলে যায়। একে একে বিভিন্ন রকমের সে মাদকাসক্তিতে আসক্ত হয়। তদন্তে উঠে এসেছে সে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকে আসক্তি ছিল। আমাদের সমাজের বাস্তব পরিস্থিতি কি আজকে? আজকে সমাজে যেখানে যাবেন, যে অবস্থাতে যাবেন, আপনারা দেখবেন যে এই যে উঠতি বয়সী ছেলেমেয়েরা সিগারেট খাচ্ছে। বাবা মা কি জানে সিগারেট খাচ্ছে? বাবা মা কি একবারও ভেবে দেখেছে তাদের ছেলে সন্তানকে সময় দিচ্ছে কিনা? আমি এই কথাটা বোঝানোর জন্য ঐশীর প্রসঙ্গ টেনে নিয়ে এসেছি। এই যে আজকের যে উঠতি বয়সী ছেলেমেয়েরা, এই 13 থেকে 14 বছর থেকে শুরু করে 18 থেকে 20 বছরের যে ছেলেমেয়েগুলো আছে, এরা বিভিন্ন রকম মাদকে আসক্তি হয়ে গেছে। অধিকাংশ ছেলেমেয়ে, আমি আমার গ্রামের কথাই বলি, আমাদের গ্রামে ব্যাপকভাবে, ইভেন আমাদের গ্রাম না, আশেপাশে গ্রাম, পুরো জেলা জুড়ে, পুরো বাংলাদেশ জুড়ে এই একটা জেনারেশন, এই যে একটা জেনারেশন, এই 13 থেকে 14 বছর থেকে 18 বছর, 18 থেকে 20 বছর, এই যে জেনারেশনগুলো, এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এরা ধ্বংস হওয়া মানে কি? আমরা যে স্বনির্ভর দেশ গড়ব, এই দেশ কারা গড়বে? এই মাদকাসক্তি। এরা তো, এই যে মাদকাসক্তি, যখন মাদক আসক্তি হয়ে পড়ে, তখন যখন মাদকের জন্য টাকা তারা পায় না, তখন চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে, অন্যান্য সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে। তারা যখন মাদকাসক্তি থাকে, তারা ধর্ষণের মতো ঘৃণিত অপরাধও করে থাকে। আপনার ছেলে আজকে সিগারেট খাচ্ছে, আপনাকে কেউ যে অভিযোগ করছে, আপনি তুচ্ছ-তাচ্ছিল্যভাবে এড়িয়ে গেলেন। আপনি বললেন যে আমার ছেলে তো সিগারেট খাচ্ছে, অন্য কিছু তো খাচ্ছে না। কিন্তু আপনার আইডিয়াটা ভুল। এই সিগারেট থেকেই একদিন গাঁজা থেকে আপনার ইয়াবা থেকে হিরোইন, বা তার থেকে বড় কিছু মাদকাসক্তি হয়ে যেতে পারে। আজকেই সাবধান হন। আপনার ছেলে মেয়েকে সময় দিন। এই বয়সটাতে, বিশেষ করে 13 থেকে 14 বছর থেকে শুরু করে 18 থেকে 20 বছর, এই বয়সটাতে আপনার ছেলে কাদের সাথে মিশে, কাদের সাথে চলাফেরা করে, কোন সময় বাড়ির থেকে বের হয়, কোন সময় বাড়িতে আসে, স্কুলে ঠিকমতো যায় কি না, শিক্ষকদের কাছে খোঁজ নেন, তার সহপাঠীদের কাছ থেকে খোঁজ নেন সে কী করে, বাসায় তদারকি করেন সে ঠিকমতো লেখাপড়া করছে কি না। আরেকটি কথা, স্মার্টফোন ব্যবহার থেকে আপনারা বিরত রাখেন। এই বয়সে এখন একটা জরিপে দেখা গেছে অধিকাংশ ছেলেপিলে অনলাইন জুয়ার সাথে জড়িত। তারা বিভিন্ন রকমের অনলাইন গেম খেলে, এই যে পাবজি, ফ্রি ফায়ারের মতো অনেক অনেক ক্ষতিকর গেমে তারা আসক্তি। এইগুলো থেকে আপনার ছেলে মেয়েকে ফিরিয়ে নিয়ে আসেন। এইগুলো থেকে যদি ফিরে না আসতে পারেন, আপনার যে ভবিষ্যৎ,
আপনার ছেলেকে নিয়ে যে আপনি স্বপ্ন দেখছেন, আপনার মেয়েকে নিয়ে যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটা আপনার স্বপ্নই থেকে যাবে, ভেঙে একসময় চুরমার হয়ে যাবে। আপনার জীবনে যেমন অন্ধকার নেমে আসবে, আপনার পরিবারে যেমন দুর্বিষহ নেমে আসবে, তেমনি একটি জীবন অকাতরে ঝরে যাবে, হয়তোবা জেল, নয়তোবা আত্মহত্যা করে। এটাই বাস্তবতা সমাজে। এই সমাজে যখন মাদকাসক্তির টাকা পাচ্ছে না, ছেলেমেয়েরা বাবা মার প্রতি ফোর্স করছে, চাঁদাবাজি করতে যে ধরা পড়ছে পুলিশের হাতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে, প্রবেশনের দেওয়া হচ্ছে, ফিরে এসে তারা আবার চাঁদাবাজির সাথে জড়িত হয়ে যাচ্ছে। সমাজটা মাদকাসক্তিতে একেবারে সয়লাভ হয়ে গেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যেন কঠোরভাবে এই সামাজিক যে অবক্ষয় হচ্ছে এটার প্রতি কঠোর হস্তক্ষেপ করে এবং কঠোরভাবে এটার প্রতি যেন মনোভাব দৃষ্টি আকর্ষণ করে কঠোরভাবে দমন করে। আমি এই অনুরোধটুকু প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমাদের যে প্রবেশন অফিসার আছে এবং হচ্ছে সমাজসেবা অফিসার আছে এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের থানা, আমাদের জেলা ওসি এবং এসপি মহোদয় আছে, ডিসি মহোদয় আছে, সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এই সামাজিক অবক্ষয় থেকে সমাজের এই যুবক যুবতীদের, এই সাবালক সাবালিকাদের আপনারা রক্ষা করেন। এই মাদক কারা নিয়ে আসছে চিহ্নিত করেন, মাদক ব্যবসায়ী কারা চিহ্নিত করেন, মাদক সরবরাহ কীভাবে হচ্ছে সেটা চিহ্নিত করেন, চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করেন। তাহলে এই সমাজকে মাদক মুক্ত করা যাবে, একদিন না একদিন করা যাবেই। চেষ্টা অব্যাহত রাখেন, ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই। আর যারা সমাজে বিবেকবান, বিবেক সম্পন্ন, নীতিজ্ঞান সম্পন্ন ব্যক্তিবর্গ আছেন, তারাও এর বিরুদ্ধে সোচ্চার হন। আপনারা স্লোগান ওঠান, মাদক মুক্ত সমাজ চাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।